নমস্কার। গল্পকথাকৃতি চ্যানেলে আজকে শুরু করব আরোগ্য নিকেতন উপন্যাসের ত্রয়োদশতম পর্ব। সমস্ত রাত্রেই জীবন মশাইয়ের ঘুম হল না। মনের মধ্যে একটা ঝড় বয়ে গেল সর্বক্ষণ। শশাঙ্কর স্ত্রী, বনবিহারী স্ত্রী, আতরবউ বিপিনের স্ত্রী রতনবাবু যেন তার শয্যা ঘিরে বসেছিল। রতনবাবু বিপিনের স্ত্রী তাকে বারবার প্রশ্ন করেছে, বলুন, আপনি বলুন। শশাঙ্ক বনবিহারী ওদের স্ত্রী আতরবউ ভ্রু কুঞ্চিত করে ইশারা করেছে, না না না। নিজেকেও তিনি বারবার বিশ্লেষণ করে দেখেছেন। মনে পড়ছে তার বাবা বলেছিলেন, নিদান দেবার সময় সর্বাগ্রে অন্তরে অনুভব করতে হয় পরমানন্দ মাধবকে। তার প্রসাদে জন্ম মৃত্যু জীবন মরণ হয়ে ওঠে দিবা এবং রাত্রির মতন কালো এবং আলোর খেলা, পরমানন্দময়ের লীলা। তখন সেই মন নিয়ে বুঝতেও পারবে নারীর তত্ত্ব এবং বলতেও পারবে অসংকোচে। জিজ্ঞাসিত না হয়ে এ কথা বলার বিধি নয়, তবে ক্ষেত্র আছে যে ক্ষেত্রে জিজ্ঞাসিত না হয়েও নিজে থেকেই তোমাকে বলতে হবে। পরমার্থ সন্ধানে বৃদ্ধকে বলতে হবে বিশ্বাসবশে মুক্তির অভিপ্রায় বা আপনার বৈরাগ্যকে পরিপূর্ণ করে তুলবার জন্য যদি কোনো কাম্যতীর্থে যাবার বাসনা থাকে তবে চলে যান। কোনো গুপ্ত কথা যদি গোপন দুশ্চিন্তার মতন অন্তরে আবদ্ধ থাকে তাকে ব্যক্ত করে নিশ্চিন্ত হন। কোনো ভোগ বাসনা বা মমতা সংক্রান্ত বাসনা যদি মনে অতৃপ্তির আকারে নিদ্রার মধ্যে স্বপ্নের ছলনায় আপনাকে ছলত করে তবে তা পূর্ণ করে পূর্ণ তৃপ্তি সঞ্চয় করে নিন। আর এক ক্ষেত্রে নিজে থেকে বলতে হবে রোগীর আত্মীয়কে, স্বজনকে। সেক্ষেত্রে রোগী বৃদ্ধ না হলেও পরমার্থ সন্ধানী না হলেও বলতে হবে কর্মী সম্পদশালী রোগী, যিনি সংসারে সমাজে বহু কর্মের সঙ্গে সংশ্লিষ্ট ও জড়িত, যার উপর বহুজন নির্ভর করে। তার ক্ষেত্রে অবশ্যই বলতে হবে তোমাকে, তার আত্মীয় স্বজনকে বলতে হবে। কারণ এই মানুষটির মৃত্যুতে বহু কর্ম বহুজন ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে পূর্বাহ্নে জানতে পেরে তার যতটুকু প্রতিকার সম্ভব তা হতে পারবে। আর এক ক্ষেত্রে বলতে হবে যে ক্ষেত্রে রোগী প্রবৃত্তিকে রিপুতে পরিণত করে মৃত্যুকে আহ্বান করে নিয়ে আসছে, সেই ক্ষেত্রে তাকে সাবধান করবার জন্য জানিয়ে দেবে, প্রবৃত্তিকে সংযত করো বাপু। প্রতিটি ক্ষেত্রেই সেই পরমানন্দ মাধবকে অনুভব করা প্রয়োজন, কিন্তু সেই মাধবকে এই জীবনে তার পাওয়া হলো না। তিনি কি করে রতনকে বলবেন? না, সে তিনি পারবেন না। মমতার সংসারে আশ্বাসী আশ্রয়, আশাই অসহায় মানুষের একমাত্র সুখনিদ্রা। জ্ঞানের চৈতন্যের কোনো প্রয়োজন নাই। কালই তিনি হরেনকে বলে আসবেন, তিনি পারবেন না। রতনবাবুকে সে যেন বলে দেয় জীবনমশাইয়ের মতিভ্রংশ হয়েছে, তিনি আর কিছু বুঝতে পারেন না, বড় ভুল হয়ে যায়। গতকালের নারীর অবস্থা পরদিন মনে থাকে না। অনেক বিবেচনা করেই তিনি বলেছেন তিনি আর আসবেন না। ভোরবেলাতেই বিছানা থেকে উঠলেন তিনি। না, আর নয়, বিপিন আরোগ্য লাভ করুক, মতির মা সুস্থ হয়ে ফিরে আসুক, দাঁতও বেঁচে উঠুক, তার সব উপলব্ধি সব দর্শন ভ্রান্ত মিথ্যা হয়ে যাক। নিচে নেমে প্রাতকৃত্য সেরে দাওয়ায় এসে বসলেন। সমস্যা এক জীবিকার, তাও চলে যাবে। উপার্জন তো অনেক করেছেন, জীবনে 1,00,000 টাকার বেশি উপার্জন করেছেন, সব খরচ করেও দিয়েছেন। 30-40 হাজার টাকার মতন ওষুধের দাম বাকি পড়ে শেষ পর্যন্ত আদায় হয়নি। মেয়েদের বিয়েতে দেনা করেছিলেন, যাদের বাড়িতে দেনা তাদের বাড়ি চিকিৎসা করে ফিজ নেননি। আশা করেছিলেন সুদটা ওতেই কাটান যাবে, কিন্তু তা যায়নি, তারা দেননি। সুদে আসলে নালিশ ডিগ্রি করে সম্পত্তি নিলাম করে নিয়েছেন। কোনো আক্ষেপ নাই তাতে, তবে হ্যাঁ, যতটুকু জীবনে প্রয়োজন ততটুকু থাকলে ভালো হতো, রাখা উচিত ছিল, তা তিনি রাখতে পারেননি।
সংসারে হিসেবে বিষয়ী লোক তিনি হতে পারলেন না। লোকে বলে জগৎবন্ধু মশায়ের ঘরে দুধে ভাতে জন্ম, নিজে দুহাতে রোজগার করেছে, নাড়ি টিপে পয়সা, হিসেব শিখবেই বা কখন, করবেই বা কেন। ভেবেছিল চিরকাল এমনই যাবে, 2 হাতে রোজগার করে 4 হাতে খরচ করেছে। তাও খানিকটা সত্য বটে বই কি, কিন্তু ওইটাই সব নয়। না, তা নয়। আতর বউ বলেন এই সংসারে মনই কোনোদিন উঠল না মশাইয়ের। তেতো বিষ লাগলো চিরদিন। আমি যে তেতো, আমি যে বিষ। হতো সে, সব অমৃত হতো। তখন দেখতে। সে অর্থাৎ মঞ্জুরি। কথা শেষ করে আতর বউ হাসেন। সে যে কি হাসি সে কেউ বুঝতে পারবে না। তার সামনে ছাড়া তো ওই হাসি আর কারোর সামনে হাসেন না। এও খানিকটা সত্য। মশাইও দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসেন আর মনে মনে বলেন, সংসারকে তোমরা তেতো করে দিয়েছ তাতে সন্দেহ নেই। তুমি, বনবিহারী, মেয়ে, জামাই, সকলে মিলে। তবে তোমার বদলে মঞ্জুরি হলেও সংসার অমৃতময় হতো না, এবং তাতেও তার সংসারে আসক্তি হতো না। না, হতো না। তার মনের একটা কোণ তোমরা কোনো দিন দেখতে পাওনি। মনের সেই কোণে তার জীবনের শ্মশান সাধনার আয়োজন। সেখানে অমাবস্যার অন্ধকারে নিজেকে ঢেকে রেখেছেন আজীবন। অহরহই সেখানে মধ্যরাত্রি। মৃত্যু, মৃত্যু আর মৃত্যু, এই নামেই সেখানে জপ করে গেলেন আজীবন। মৃত্যু অমৃতময়ী হয়ে দেখা দেয় বলেছিলেন তার বাবা। সেই রূপ দেখবার যার সাধনা, সে বিষয়ের হিসেব, বস্তুর যত্ন করবে কখন? নইলে যে রোজগারটা জীবনে তিনি করেছিলেন, তাতে কি তোমাকে পালকিতে চড়িয়ে নিজে সাদা ঘোড়ায় চেপে কাঁদি ঘুরে আসতে পারতেন না? সাদা ঘোড়া তো হয়েছিল, গহনাও তোমার কম হয়নি। পালকি বিহারের খরচ আর কত? তুমি তো জানো না, রোগীর মৃত্যুশয্যার পাশ থেকে উঠে চলে আসবার সময় রোগীর আপনজনেরা যখন ডাকত, একটু দাঁড়ান মশাই, আপনার ফি। হাত পেতে নিয়ে ভাবতে ভাবতে আসতেন সেই বিচিত্র রূপিণীকে। আজও আসেন। এই পরিণাম মহাপরিণাম, অনিবার্য অমোঘ। বারবার প্রশ্ন করেছেন, কী রূপ, কেমন? বর্ণে, গন্ধে, স্পর্শে, স্বাদে সে কেমন? কেমন তার কণ্ঠস্বর? বাবার বলা কাহিনীর রূপও এই সময়ে মনকে পরিতুষ্ট করতে পারে না। হঠাৎ ধূমকেতুর মতন শশী এসে উপস্থিত হলো। এই আশ্বিন মাসেই শশী তার ছেঁড়া ওভারকোট চড়িয়েছে, হাতে একটা হুঁকো। এই সকালেই চোখ দুটো লাল। নেশা করেছে, কিন্তু মদের গন্ধ পাওয়া যাচ্ছে না, গাঁজার গন্ধও না। বোধহয় ক্যানাবিস ইন্ডিকা খেয়েছে। বিনা ভূমিকায় বললে, রামহরে বেটা আজ উইল রেজিস্ট্রি করতে আসছে, আপনাকে সাক্ষী করবে। রামহরের সেই শেষ বউকে কিছু দেওয়াতে হবে আপনাকে, আর আমার ফিয়ের অনেক টাকা তো বাকি। তা ঝক মারুক গে, গোটা 20 টাকা আমাকে দেওয়াবেন। শশী বসল চেপে। শশীকে কি বলবেন তিনি তাই ভাবছিলেন। হঠাৎ বাইসাইকেলের ঘণ্টার শব্দে আকৃষ্ট হয়ে তিনি মুখ ফেরালেন। বাইসাইকেল আজকাল অতি সাধারণ যান। আশেপাশে গ্রামের চাষির ছেলেরাও আজকাল বাইসাইকেল কিনছে। তবু ওর ঘণ্টার একটা আকর্ষণ আছে। এই গ্রামে বনুই প্রথম বাইসাইকেল কিনেছিল। 2খানা বাইসাইকেল। প্রদ্যোৎ ডাক্তার আর তার বন্ধু দুজনে চলেছে। এইদিকে এত সকালে কোথায় যাবে? প্রদ্যোৎ ডাক্তার নেমে পড়ল সাইকেল থেকে। বন্ধুটি একটু এগিয়ে গিয়ে নামল। প্রদ্যোৎবাবু হঠাৎ নেমেছে বোধহয়। নমস্কার। মশাই প্রত্যাশা করেননি। একটু যেন চমকে উঠেই প্রতি নমস্কার করলেন। নমস্কার। আচ্ছা, ওই অহিন্দ্র সরকারের বাড়িটা কোথায় বলুন তো? বলে এলো যে আপনার বাড়ির কাছাকাছি। অহিনের বাড়ি? এই তো, এই গলিটা ধরে যেতে হবে। ওদের বাড়ি যাবেন? হ্যাঁ, অহিনবাবুর জামাই আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে আইএসসি পড়েছিলাম তো।
তার ছেলেটার অসুখ। অহিনের জামাইয়ের ছেলে দৌহিত্র? তাহলে অতসীর ছেলে? মতির মাকে যেদিন দেখে গঙ্গাতীর যাবার কথা বলেছিলেন, সেদিন ফিরবার পথে মদনের ছেলে বদনের সঙ্গে জল ঘেঁটে খেলা করছিল একটি ছোট ছেলে, চোখ জুড়ানো যশোদা দুলালের মতন ফুটফুটে ছেলেটি। সেই ছেলেটি তার অসুখ। তিনি এই বাড়ির দৌড়ে রয়েছেন, তাকে ডাকেনি, দেখায়নি। কি অসুখ? ততক্ষণে গলির মধ্যে ঢুকে গেছে প্রদ্যোৎ তার বন্ধু। আজকাল লোকের খুব পয়সা হয়েছে, বুঝলেন মশাই, মেলা পয়সা। আপনাকে আমাকে দেখাবে কেন? অথচ ওই ওহি সরকারের বাবার কর্তা বাবার আমল থেকে আপনারা চিরকাল বিনা পয়সায় দেখে এসেছেন। মশাই অকস্মাৎ দাওয়া থেকে পথের উপর নেমে পড়লেন, ধরলেন ওই গলিপথ ওহি সরকারের বাড়ির দিকে। শশী একটু অবাক হয়ে গেল। কয়েক মুহূর্ত চুপ করে বসে থেকে উঠে বলল, এরই নাম মতিচ্ছন্ন। দেবে, প্রদ্যোৎ ডাক্তার ঘাড় ধরে বের করে দেবে। বছর চারেকের শিশু, জ্বরে আচ্ছন্নের মতন পড়ে আছে। এদিকের কর্ণমূল থেকে ওদিকের কর্ণমূল পর্যন্ত গোটা চিবুকটা ফুলেছে, সিঁদুরের মতো টকটকে লাল। প্রদ্যোৎ ডাক্তার দেখছে, বন্ধুটিও দেখছে। মা বসে আছে শিয়রে, ওহি এবং একটি প্রিয়দর্শন যুবা দাঁড়িয়ে আছে পাশে। মশাই গিয়ে ঘরে ঢুকলেন, নীরবে পিছনে দাঁড়িয়ে রইলেন। একটা বিষম যন্ত্রণা চলছে রোগীর দেহে। রোগীর অনুভূতি শক্তি ক্ষীণ হয়ে আসছে, চেতনা বোধ করি বিলুপ্তির মুখে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন মশাই। কোনো ছায়া পড়েছে কি বুঝতে পারছেন না। দৃষ্টিশক্তি তারও ক্ষীণ হয়ে এসেছে। প্রদ্যোৎ দেখা শেষ করে উঠে দাঁড়াল, মুখ গম্ভীর, চিন্তান্বিত। তার চোখ পড়ল মশাইয়ের উপর। আপনি? আমি একবার দেখব। তিনি এগিয়ে এলেন রোগীর দিকে, বিছানায় বসে পড়লেন। ওহি সরকার একটু অপ্রস্তুত হল, অতসীও হল। শশী মিথ্যে বলে নাই। আজ 3 পুরুষ ধরে মহাশয়দের প্রীতির জন্য সরকারদের চিকিৎসা খরচ ছিল না। আজ তাকে উপেক্ষা করে ওহি বললে, দেখুন না কোথা থেকে কি হয়। কাল সকালে জামাই এলো, ছেলেটা কোলে নিলে বলল ছোট একটা ফুসকুড়ি হয়েছে, একটু চুন লাগিয়ে দাও। তা সন্ধেবেলা থেকেই বড্ড কাঁদতে লাগলো, ব্যথা করছে। ফুসকুড়িটা মুড়ো ফোড়ার মতন মুখটুক নাই, একটু বেড়েছে দেখলাম। তারপর সারা রাত ছটফট করেছে, জ্বর এসেছে। সকালবেলায় দেখি মুখ ফুলেছে আর জ্বর, ফুঁস চেতন কিচ্ছু নাই। আমি আপনাকেই তো ডাকতে যাচ্ছিলাম, তা জামাই বললে এ তো ফোড়া টোড়ার জ্বর, হয়তো কাটতে হবে, কি আর কিছু করতে হবে। একে ওকে ডেকে কি করবেন? তা কথাটা তো মিথ্যেও বলেনি। তার উপর হাসপাতালের ডাক্তারবাবু জামাইয়ের আবার ক্লাস ফ্রেন্ড। তা আমি বললাম, তোমার ধন, তুমি যাকে খুশি দেখাও বাপু, আমার কি দায় এতে কথা বলতে। মশাই ছেলেটিকে দেখে উঠে দাঁড়ালেন। প্রদ্যোৎ ডাক্তার ততক্ষণে বেরিয়ে চলে গিয়েছে। বাইসাইকেলে চড়েই চলে গিয়েছে ওষুধ আনতে। ইঞ্জেকশন দেবে, পেনিসিলিন ইঞ্জেকশন। ছেলেটির মা অতসী ব্যগ্রভাবে বলে উঠল, মশাই দাদু, কেমন দেখলে? আমার ছেলে কেমন আছে? কি হয়েছে? মশাই হেসে বললেন, গাল গলা ফুলে জ্বর হয়েছে ভাই, ভয় কি? ডাক্তারবাবুরা রয়েছেন, আজকাল আবার ভালো ভালো ইঞ্জেকশন উঠেছে, ভালো হয়ে যাবে। তিনি চলে এলেন। যেমনভাবে এসেছিলেন ঠিক তেমনিভাবেই বের হয়ে এলেন। ওহি সরকার পিছনে পিছনে এসে রাস্তায় নেমে ডাকলে, কাকা। ওহি, কি 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 দেখলেন কাকা? নারী দেখে আর কতটা বুঝবো বলো, তবে এই জ্বরটা কিন্তু বাড়বে। এখনই তো 2 হবে, একটু ওপরেই, কম নয়। হ্যাঁ, 2.2, আরও বাড়বে। বাড়বে বলেই তো মনে হচ্ছে বাবা।
গাল গলা ফোলা এমন লাল হয়ে উঠেছে, সামান্য ফোড়া। ওরাও তো রক্ত পরীক্ষা করছেন, দেখো না। নারী দেখে বলে যে বেকুব হতে হবে বাবা। তিনি চলে এলেন, ওখানে আর দাঁড়ালেন না। বাড়ির দৌড়ে তখন দুখানি গাড়ি দাঁড়িয়ে আছে, একখানা পরাণ খাঁয়ের আর অন্যখানা রামহরি লেটের। রামহরি উইলে সাক্ষী করাতে এসেছে। শশী পালিয়েছে রামহরিকে দেখে। পরাণের স্ত্রী অন্তর্বোধনী। পরাণ খুশি হয়েছে, একটু লজ্জিতও যেন। সেইটুকু ভালো লাগলো মশাইয়ের। মনটা ভালো থাকলে হয়তো একটু রসিকতাও করতেন। অন্তত মসজিদে, দরগায়, দেবস্থানে মানতে মানতে বলতেন তাহলে একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করো পরাণ, এবার সন্তান হয়ে বাঁচবে, বুঝেছ? আর বিবিরও সব অসুখ সেরে যাবে। কিন্তু মনটা বিমর্ষ হয়ে আছে। চৈতন্য ও অচৈতন্যের মাঝখানে বিহবল অবস্থার মধ্যে উপনীত অতসীর ওই ছেলেটির কথাই তার মনকে বিষণ্ণ করে রেখেছে। এখানে তো রিপু নাই, প্রবৃত্তির অপরাধ নাই, প্রতিষ্ঠা, সম্পদ, লালসা, লোভ কোনোটার বিশেষ আকর্ষণে বাঁচবার বাসনা উদগ্র নয়। নবীন জীবন বারবার পূর্ণ হবার জন্য বাঁচতে চায় প্রকৃতির প্রেরণায়। কি প্রাণপণ কঠোর যুদ্ধ! নিজের দাবিতে সে যুদ্ধ করছে, প্রচণ্ড দাবি। প্রচণ্ডতম নিষ্ঠুর ব্যাধিটা দেখা দিয়েছে কালবৈশাখী ঝড়ের মতন। এক বিন্দু কালো মেঘে যার আবির্ভাব, সে কিছু কালের মধ্যেই ফুলে ফেঁপে ছেয়ে ফেলবে এবং ফেলতে শুরুও করেছে। তাণ্ডব এখনো শুরু হয়নি, তবে খুব দেরি নাই। নাড়ি ধরে তিনি বাতাসের শোঁ শোঁ ডাকের মতন সেই ডাক যেন অনুভব করেছেন। দূরের প্রচণ্ড শব্দের ধ্বনি যেমন মাটিতে অনুভব করা যায়, ঘরের দরজা জানালায় হাত দিয়ে স্পর্শে অনুভব করা যায়, তেমনভাবেই অনুভব করেছেন। এছাড়া আর উপমা নাই। বিষ জর্জরতার মতন একটা জর্জরতা সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। গতি তার উত্তরোত্তর বাড়বে। ঝড়ের সঙ্গে, মেঘের মতন ঝড়ের সঙ্গে বিষ জর্জরতাও বাড়বে। গাড়ি এসে থামল আরোগ্য নিকেতনের সামনে। কে বসে আছে? শশী। আর ওইটাকে বিনয়, নবগ্রামের বিকে স্টোর্সের মালিক। কাল ও আসবে বলেছিল বটে। শশী তাকে দেখবা মাত্রই উচ্ছ্বসিত হয়ে উঠল। আজ আমি ছাড়ব না, পায়ের ধুলো নেব। জয় গুরুদেব। রামহরির উইলে মশায় তার শেষ স্ত্রীকে 5 বিঘে জমি দিতে রামহরিকে রাজি করিয়েছেন। রামহরি শশীকেও 15 টাকা পাঠিয়ে দিয়েছে। মশায় তাকে বাঁচিয়েছেন। তিনি তার পূর্বজন্মের বাপ। তার আজ্ঞা সে কি লঙ্ঘন করতে পারে? রামহরিরা বিচিত্র। ওরা সারা জীবনটাই পাপ করে যায়, কোনো নীতি ধর্মই মানে না। কিন্তু দুটো একটা নীতি যা মানে তা কোনো কালে লঙ্ঘন করে না। তারপর বিনয় কুমার, তোমার সংবাদ? বিনয় চুপ করেই বসে আছে। মুখর মানুষ সে। জীবনের সাফল্যের উল্লাসে অহরহই যেন ভেসে বেড়ায়, দুরন্ত হাওয়ার মতো। দুরন্ত কিন্তু উত্তপ্ত হাওয়া নয় বিনয়। সার্থক ব্যবসাদার মানুষ, বর্ষার জল ভরা মেঘের স্পর্শে সজল এবং শীতল। বিনয় মিষ্টভাষী মানুষ। বিনয় বললে, আমার মশাই, অনেক কথা। সংসারে মানুষ দুরকম, এক কম বক্তা আর এক উদ্বক্তা। আমি একই উদ্বক্তা, তার উপর অনেক কথা। শশী ডাক্তারের হোক, তারপর আমি বলছি। কথা অনেক থাকলে কালকে আসিস বিনয়। আজ আমার মনটা ভালো নয়। কি হলো? বস, আমি আসছি। মশাই বেরিয়ে এলেন। অতসীর ছেলেটি কেমন আছে? ছেলেটি সেই ফুটফুটে মুখখানি চোখের ওপর ভাসছে। তার আজকের রোগক্লিষ্ট অর্থচেতনাহীন বিহবল দৃষ্টি মনে পড়ছে। তার চিবুক থেকে কর্ণমূল পর্যন্ত বিস্তৃত রক্তরাঙা স্ফীতিটা। কালবৈশাখীর মেঘ কতটা যে ছড়ালো, ঝড় কতটা বাড়ল। বেরিয়ে এসেও থমকে দাঁড়ালেন। যাবেন তিনি? উচিত হবে কি? কে বেরিয়ে আসছে? প্রদ্যোৎ ডাক্তারের সে বন্ধুটি নয়? হ্যাঁ, সেই তো। মশাই আজ নমস্কার করলেন। নমস্কার।
আবার ওইখানে গিয়েছিলেন কি? হ্যাঁ, নমস্কার। ছেলেটির রক্ত নিলাম, পরীক্ষা করে দেখব। কিন্তু সে তো সদরে নিয়ে গিয়ে পরীক্ষা করবেন, ফল অন্তত কাল না হলে এখানে জানতে পারবেন না। হ্যাঁ, কিন্তু তাছাড়া তো উপায় নেই। তবে পেনিসিলিন দেওয়া হয়েছে, মনে হচ্ছে স্ট্রেপ্টোককাস ইনফেকশন হয়েছে। হবেও তাই, দেখি। স্ট্রেপ্টোককাস ইনফেকশন? হ্যাঁ, মানে আপনারা যাকে বলেন সান্নিপাতিক। গলার ভিতরে ঘা দাঁড়াবে ছোট ছোট মটরের মতো। খানিকটা ডাক্তারি পড়েছিলাম বাড়িতে, স্ট্রেপ্টোককাস শুনেছি, গলায় ঘা তো দেখেছি। অবশ্যই সাধারণ লোকে ওকে সান্নিপাতিক বলে। আসলে সান্নিপাতিক ভিন্ন ব্যাপার, সে খুব কঠিন। কিন্তু কিন্তু কি আপনার মতে কি বলে? জ্বর এখন কত দেখে এলেন? 103, কিছু কম। পেনিসিলিন পড়েছে তো, পেনিসিলিনের জন্য জ্বর একটু বাড়বে। না, এই জ্বর ও রোজই বাড়ছে ডাক্তারবাবু। আমি তো পাশ করা ডাক্তার নই, তবে চিকিৎসা অনেক করেছি। এর মেয়াদ 24 ঘন্টা। একটা প্রচণ্ড বিষ ঢুকেছে রক্তে, ফুলও কতটা বেড়েছে। অরুণেন্দ্র ডাক্তার অভিভূত হয়ে গিয়েছিল এই বৃদ্ধের কথার আন্তরিকতায়। জ্ঞানের এবং অনুভূতির আভাসও সে অনুভব করেছিল। মনে মনে চিন্তা করতে করতেই অরুণেন্দ্র উত্তর দিলে, অনেকটা বেড়েছে, বাড়ছে। আমাদের ধারণা স্ট্রেপ্টোককাস ইনফেকশন হয়েছে খুব বেশি। বিকেল পর্যন্ত গলায় ঘা দেখা দেবে। আপনি বলছেন? আমি বলছি, আমার আমলের চিকিৎসায় এই রোগের আক্রমণ যা প্রবল, তাতে সারবার নয় ডাক্তারবাবু। আমি পারি না। আপনারা ভাগ্যবান, এই আমলে অদ্ভুত ওষুধের সাহায্য পেয়েছেন। যা করবার সময়েই করুন। ঝড়ের মতন আসছে রোগের বৃদ্ধি। ঠেকাতে পারলেন তো থাকলো, নইলে আমার এই কথাটা অন্তত বিশ্বাস করুন। আমি বিশ্বাস করি মশাই, আমি বিশ্বাস করি। প্রদ্যোৎ অবশ্য একটু বেশি উগ্র। ছেলেও ও ভালো ছিল আমার চেয়ে। আমি ওকে গিয়ে বলছি। সাইকেলে চেপে সে চলে গেল। কি হলো গুরুদেব? আবার কিছু হলো প্রদ্যোতের সঙ্গে? শশী, এখানেও রয়েছিস তুই? আজকে বাড়ি যা, যা বাড়ি যা। বাড়ি যাব? বাড়ি যাব তো, ওই বিনয়ের সঙ্গে যাব। বিনয় পরে যাবে, তুই যা, তোর কাজ তো হয়ে গিয়েছে। বিনয় হেসে বললে, শশী ডাক্তার যাবে কি? সঙ্গ নইলে যেতে পারবে না। একা পথ হাঁটলেই ওর মা পাশে পাশে ফিরবে। কে? মা? আরে ওর মা গো। মরেও বেচারি ছেলের মায়া ভুলতে পারছে না। শশী কোথায় নালায় পড়বে, কোথায় কোন গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়বে, তাই সঙ্গে সঙ্গে ফেরে। জিজ্ঞেস করুন না শশীকে। শশী নাকি বলে তার মরা মা তার আশেপাশে ঘুরে বেড়ায়, তাকে পাহারা দেয়। লোক থাকলে অবশ্য থাকে না, কিন্তু শশী একলা পথ চললে তখনই বুঝতে পারে যে তার মাও তার সঙ্গে সঙ্গে চলছে। সে নাকি তার কথাও শুনতে পায়। পথ ভুল হলে কি খানাখন্দ থাকলে তাকে সাবধান করে দেয়, দেখিস পড়ে যাবি। বিনয় হাসলে, কিন্তু জীবনমশাই হাসলেন না। শশীর মাকে ওরা জানে না যে তিনি জানেন। এখন মা আর হয় না, সন্তানকে স্নেহ করে না কোন মা। কিন্তু শশীর মায়ের মতন স্নেহ তিনি দেখেননি। শশীকে শুধু শশী বলে আশ মিটত না, বলতেন শশী চাঁদ। আমার পাগল গো, একটু আধটু মদ খায়, নেশা করে, তা ধরে ফেলেছে, করবে কি বলো? যৌবনে শশী দুর্দান্ত মাতাল হয়ে উঠেছিল। দেশে ম্যালেরিয়া লাগলো, শশী চ্যারিটেবল ডিসপেন্সারির কম্পাউন্ডার। 4 আনা 8 আনা ফি। কুইনিন আর ম্যাগসালফ ওষুধ ওই ডিসপেন্সারি থেকেই নিয়ে আসে। রোজগার অনেক। তখন শশী চিকিৎসাও খারাপ করতো না।
ডিসপেন্সারির কাজ সেরে শশী প্রাইভেট প্র্যাকটিস করতে বের হতো। সর্বপ্রথম খেয়ে নিত আউন্স 2 মদ। তার আগে ডিসপেন্সারিতেও আউন্স 2 হতো। খেয়ে বোতলে জল মিশিয়ে রেখে দিত। জিনিসটা না থাকলে খানিকটা রেকটিফাইড স্পিরিটে জলে মিশিয়ে খেত। রোগী দেখা শেষ করে শশী ফিরবার পথে ঢুকত সাহাদের দোকানে। তারপর শুয়ে পড়ত, হয় সেখানেই, নয়তো পথের ধারে কোনোখানে কোনো গাছতলায়। শশীর মা দাঁড়িয়ে থাকতেন বাড়ির গলির মুখে পথের ধারে। ক্রমে এক পা করে এগিয়ে শেষে এসে উঠতেন সাহাদের দোকানে। শশীর প্রতি স্নেহের কাছে লজ্জা তার হার মানত। এসে ডাকতেন, সাহা। কে? মা ঠাকুরুন? এই আছেন, শশীবাবু আছেন। একটু ডেকে চেতন করিয়ে দাও বাবা। মায়ের ডাকে শশী টলতে টলতে উঠে আসত। মা নিয়ে আসতেন তার জামা, হুঁকো, কলকেট, স্টেথোস্কোপ। শশী বলতো, ওগুলো নে। বৈশাখের ঝাঁ ঝাঁ করা দুপুরে গামছা মাথায় দিয়ে শশীর মায়ের ছেলের সন্ধানে বের হওয়ার একটি স্মৃতি তার মনে আছে। জীবনমশাই কল থেকে ফিরছেন গরুর গাড়িতে। পৃথিবী যেন পুড়ে যাচ্ছে। রাস্তায় জনমানব নেই, জন্তু জানোয়ার নেই, কাকপক্ষীর সাড়া নেই, অস্তিত্ব নেই। এরই মধ্যে শশীর গৌরবর্ণা মোটাসোটা মা আসছিলেন। মধ্যে মধ্যে দাঁড়াচ্ছিলেন, এদিক ওদিক দেখছিলেন। সাহাদের দোকানে সেদিন ছেলের সন্ধান তিনি পাননি। সাহা বলেছে, মা ঠাকুরুন, শশীবাবু আজ বাইরে কোথা খেয়ে এসেছেন। দোকানে তো ঢোকেননি, গিয়েছেন এই পথ ধরে। মা খুঁজে বেড়াচ্ছিলেন, তাহলে নিশ্চয়ই রাস্তায় কোথাও পড়ে আছে। সেই শশী পড়েই ছিল। পথের ধারে একটা বটগাছতলার ছায়ায় শুয়ে বমি করে জামা কাপড়ে মাখামাখি করে পড়ে আছে। পাশে বসে একটা কুকুর পরম পরিতোষের সঙ্গে তার মুখ লেহন করে উদ্গিরিত মাদক মেশানো খাদ্য খেয়ে মৌজ করছে। মা তাকে ডেকে তুলতে চেষ্টা করেও তুলতে পারেননি। জীবনমশাই তার গাড়োয়ানকে দিয়ে শশীকে তুলে পাঠিয়ে দিয়েছিলেন। মত্ত শশী উঠে জীবনমশাইকে দেখে বলেছিল, কথাটা আজও মনে আছে জীবনমশাইয়ের। বলেছিল, মশাইবাবু, গুরুদেব, চলে যান আপনি। মা ছুঁয়েছে, আমি ঠিক হয়ে গিয়েছি। আমার মায়ের এক বিন্দু চোখের জল পৃথিবী ডুবিয়ে দিতে পারে মশাই। ইয়েস, পারে। আলেকজান্ডার দি গ্রেটের কথা স্যার। অ্যান্টিপোডাস ডাজ নট নো। অ্যান্টিপোডাস জানে না আমার মায়ের এক বিন্দু চোখের জল। জীবনমশাই ধমক দিয়ে বলেছিলেন, যা যা, বাড়ি যা। যাব, নিশ্চয়ই যাব। কারুর ধমক আমি খাই না। খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে আবার বলেছিল, হু ইজ টু অ্যাপ্রিসিয়েট মাই মেরিটস? মাই মাদার। মা লজ্জিত হয়ে শুধু একটা কথাই বারবার বলেছিলেন, বাড়ি চল শশী, বাড়ি চল। সেই মা যদি মরণেও শশীর মতন ছেলের চিন্তা ছাড়তে না পেরে থাকেন, তাতে আর পরলোক মিথ্যাই যদি হয়, তবে শশী তার মাকে ভুলতে না পেরে অসুস্থ মস্তিষ্কে যদি এমনই কল্পনা রচনা করে থাকে, অসুস্থ দৃষ্টিতে যদি মায়াকে কায়া ধরতে দেখে থাকে, তবে আর আশ্চর্য কি। কত রাত্রে তিনি আতর বউকে দেখেন বনবিহারীর ঘরে গিয়ে উঁকি মারছেন। তিনি নিজে কখনো কখনো চেয়েছেন বই কি, এই অতসীর ছেলেটি যদি। মশাই বললেন, বিনয়, কালকে আসিস। কাল 36 ঘন্টার 18 ঘন্টা গিয়েছে, আরও 18 ঘন্টা, ঠিক মধ্যস্থলে। কে আসছে? অহি? কাকা, জ্বর বাড়ছে কাকা, ডাক্তারের কাছে যাচ্ছি। ফুলও বাড়ছে, মুখখানা এমন ফুলেছে। অহির কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আপনি একবার। না অহি, তুমি ডাক্তারের কাছেই যাও। যদি পারে তো ওরাই পারবে বাঁচাতে। আমি জানি না, আমাদের আমলে এ ছিল না। বাঁচালে প্রত্যুত ডাক্তার। ধীর অথচ সাহসী, নিজের শাস্ত্রে বিশ্বাসী, নির্ভীক তরুণ চিকিৎসক। তখন বেলা 2।
মশাই খাওয়া দাওয়া সেরে সবে উপরের ঘরে এসে গড়িয়েছেন, অহিন সরকার ছুটে এলো। মশাই কাকা, মশাই কাকা। কে অহিন? গলা শুনেই চিনেছিলেন মশাই। ঝড় তাহলে এসেছে। শায়িত অবস্থাতেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। পারলেন না কিছু করতে প্রদ্যোৎ? নতুন ওষুধ, যার এত নাম, কিছুই হলো না তাতে। কাকা, একবার আসুন। কি হলো কি? বুঝতে পারছি না। প্রবল জ্বর, ফোলা এমন বেড়েছে যে দেখে ভয় লাগছে। ছেলের কোনো সাড়া নেই। বেঘোর, একবার আসুন কাকা। তা উনি গিয়ে কি করবেন? পাশ করা ডাক্তারও নয়, আজকালকার চিকিৎসাও জানেন না, হাতুড়ে। তার উপর উনি গেলে তোমাদের ওই নতুন ডাক্তার যদি বলে হাত ধরবো না, দেখব না। মধুর অথচ তীক্ষ্ণ কণ্ঠে কথাগুলো বলতে বলতে বেরিয়ে এলেন আতর বউ। তার ওপর তোমার জামাই হাল ফ্যাশনে লেখাপড়া জানা ছেলে বাবা। চুপ করো আতর বউ। ছি ছি ছি। চলো অহিন, আমি যাচ্ছি। চুপ করব? ছি! আতর বউ বিস্মিত হয়ে রইলেন স্বামীর মুখের দিকে চেয়ে। হ্যাঁ, চুপ করবে বই কি। বলতে বলতেই বেরিয়ে গেলেন মশাই। আতর বউয়ের কথার দিকে কান দিলে চলবে না এখন। স্তব্ধ উৎকণ্ঠায় ঘরখানা যেন নিশীথ রাত্রির মতন গাঢ় হয়ে উঠেছে। ব্যাধির প্রবল আক্রমণে শিশু চৈতন্যহীন, স্তিমিত দৃষ্টি নিথর হয়ে পড়ে আছে। শুধু জ্বর 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 ঘন শ্বাস প্রশ্বাসের সঙ্গে ছেলেটির বুক পেট উঠছে নামছে, যেন হাঁপাচ্ছে। মধ্যে মধ্যে অস্ফুট কাতর শব্দ নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসছে। মুখের ফোলার অবস্থা দেখে চমকে উঠলেন মশাই। এদিকে বুকের ওপর পর্যন্ত চলে এসেছে, ওদিকে দুই কর্ণমূল পার হয়ে পিছনের দিকে ঘাড় লক্ষ্য করে এগিয়ে চলেছে। চামড়ার নিচেটা যেন রক্তাক্ত হয়ে গেছে। ঘরের লোকগুলোর মুখে ভাষা নাই। উৎকণ্ঠায় ভয়ে ভাষা স্তব্ধ হয়ে গিয়েছে। নিষ্পলক আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে রয়েছে। নিশীথ আকাশের তারার মতন জেগে রয়েছে। অসহায় গ্রহ উপগ্রহ সব অসহায়। তারা তাকিয়ে দেখছে একটি নবজাত গ্রহ বিচিত্র কারণে নিভে যাচ্ছে। মশাই এসে দাঁড়ালেন বিছানার পাশে। সন্তর্পণে বসে হাতখানি তুলে নিলেন। অহিন বলল, স্যার, আপনাকে ডাকতে যাবার আগে দেখেছি প্রদ্যোৎ ডাক্তারের বন্ধু অরুণবাবু যখন রক্ত নিয়ে গেলেন তখন ছিল 3 কিছু কম ছিল। তারপর 1:30টার সময় বেহুশ, ডাকে সাড়া দেয় না। দেখে জ্বর লেখা হলো 103.2। 2টোর সময় প্রায় 4, 2 পয়েন্ট কম। তারপর 4 দেখেই তো আপনার কাছে গিয়েছিলাম। হাতখানি নামিয়ে দিলেন মশাই। বললেন, ডাক্তারের কাছে কাউকে পাঠিয়েছো? জামাই তো নিজে ছুটে গিয়েছে। তিনি আসুন, তিনি ওষুধ দেবেন। আপনি কিছু মুষ্টিযোগ মশাই। আমার মুষ্টিযোগ কাজ করতে করতে রোগ হাতের বাইরে চলে যাবে বাবা। রোগ রক্তে, ইঞ্জেকশন রক্তে কাজ করবে। তিনি আসুন। মশাই দাদু, আমার খোকন। ভয় কি ভাই, ডাক্তার আসুন, ওষুধ দেবেন। এখন তো ঝড় উঠে গেছে দিদি, শক্ত হয়ে হাল ধরে বসো। ভয় কি? নিষ্পাপ শিশু, বালাঢাত, ওষুধ পড়বা মাত্রই ধরবে। বাইরে এসে মশাই বললেন, জ্বর আরও বেড়েছে অহিন, 4-এর উপরে। আরও বাড়বে। আরও বাড়বে? এই তো ডাক্তারবাবু এসে গিয়েছেন। প্রদ্যোৎকে নিয়ে এসে পৌঁছল অহিনের জামাই। অহিন বলে উঠল, বাবা, জ্বর আরও বেড়েছে। কাকা বলছেন, হাত দেখেছেন। বিনা বাক্য ব্যয় ডাক্তার ভিতরে চলে গেল। মশাইয়ের হাত দেখায় সে অসন্তুষ্টই হয়েছে বলে মনে হলো। মশাই ক্ষুণ্ণ হলেন না, ভিতরেও গেলেন না, বাইরেই দাঁড়িয়ে রইলেন। রোগী এখানে শিশু, তার জীবনের কোনো ত্রুটিতে মৃত্যুকে নিয়ন্ত্রণ নাই। এই মৃত্যুই অকাল মৃত্যু। এমন মৃত্যু দেখেছেন তো অনেক,
কিন্তু সেখানে যুদ্ধ করেছেন প্রতিপক্ষ হিসেবে। আজ দেখছেন ব্যাধির সঙ্গে নয়, এই যুদ্ধ মৃত্যুর সঙ্গে। রোগীর খুব কাছে এসে সে দাঁড়িয়েছে, শিয়রে নয়তো পাশে, নয়তো পায়ের তলায়, হয়তো মায়ের পিঠের কাছে দাঁড়িয়ে আছে। অন্ধ, বধির, পিঙ্গলকেশী। ব্যস্তভাবে কে বেরিয়ে এলো? কে? ওহি সরকারের ছেলে। একখানা বাইসাইকেল টেনে নিয়ে বেরিয়ে গেল। পিছনে এলো ডাক্তার নিজে, চিৎকার করে বলবে আমি বসে রয়েছি, এক্ষুনি আসেন যেন। মশাই ডাকলেন, ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। কেমন দেখলেন? আমি ছেলেটিকে বড্ড ভালোবাসি ডাক্তারবাবু। আপনি তো নিজেও দেখেছেন। আপনি যা দেখেছেন ঠিকই দেখেছেন। জ্বর বেড়েছে 4.5 কাছে। কি বুঝছেন এতে? চারুবাবুকে কল দিয়ে পাঠালাম, ওর সঙ্গে একটু পরামর্শ করব। আমার একটু ধাঁধা লাগছে। স্ট্রেপ্টোককাসে তো সাধারণত এমনভাবে ফোলে না, এত জ্বর, ভাবছি মামস নয় তো। ডাক্তারবাবু, একটা কথা বলি, মামস নয়, সেটা আমি আপনাকে বলছি। রোগীর রক্ত বিষাক্ত হয়েছে। বেশি সময় নেই, যা করবার এক্ষুনি করুন। তাহলে আপনি কি বলছেন? সেলুলাইটিস, এডিসি প্লাস? আপনি বলছেন বাঁচবে না? নিদান হাঁকার তো দুর্নাম আমার আছে, কিন্তু না, সে কথা বলছি না আমি। নারীতে এখনো আমি পাইনি। রোগ কখনো গোড়া থেকেই আসে মৃত্যুকে নিয়ে, কখনো রোগ বিস্তার লাভ করে মৃত্যু ঘটায়। আপনি আপনি আপনার ওষুধ দিন, মাত্রা দ্বিগুণ করুন। রোগ কিন্তু হু হু করে বাড়ছে। বলছেন পেনিসিলিন দেব? 8 ঘন্টা অবশ্য পার হয়ে গেছে। চিন্তিত মুখে ঘরের মধ্যে চলে গেল প্রদ্যোৎ ডাক্তার। আবার বেরিয়ে এলো, নিজের সাইকেলটা তুলে নিয়ে চলে গেল। বলে গেল, আসছি, আমি পেনিসিলিন নিয়ে আসছি। 5 লাখ চাই, 2.5 লাখ আছে আমার কাছে। বিস্ময়ে বিমুগ্ধ দৃষ্টিতে মশাই প্রদ্যোতের দিকে তাকিয়ে রইলেন। চারুবাবু আসবার আগেই প্রদ্যোৎ 5 লাখ পেনিসিলিন দিয়ে বেরিয়ে এলো। খাবার ওষুধ তৈরি করতে লাগলো। বসে রইল স্তব্ধ হয়ে রোগীর দিকে চেয়ে। চারুবাবু এলেন, তখন জ্বর 104.6। বললেন, তাই তো, মামস বলছেন? না, সেলুলাইটিস কি? চোখ বিস্ফারিত করে তাকালেন চারুবাবু। তিনি বুঝেছেন। মশাই দেখেছেন নাকি? হ্যাঁ দেখেছেন। আমি 5 লাখ পেনিসিলিন দিয়েছি। দিয়েছেন? তাই দিন, থাকলে ওতেই থাকবে। মশাই কই? মশাই গিয়ে বিছানার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বসে আবার নাড়িটা ধরলেন। দীর্ঘক্ষণ ধরে দেখলেন, ঝড়ের শেষে কিছু পূর্বে যেমন আলোর আভা ফুটে ওঠে বর্ষামুখর ছায়াচ্ছন্নতার মধ্যে, তেমনই যেন মনে হচ্ছে ঝড়ের ঊর্ধ্ব গতিতে এখনকার মতো ছেদ পড়ল। জ্বর এবার কমবে, মৃত্যু সরে যাচ্ছে। পায়ে পায়ে পিছনে হটে গেল খানিকটা। আবার রাত্রি 3-4টের সময় হয়তো একবার আসবে। মশাই বেরিয়ে এলেন। চারুবাবু চলে গিয়েছিলেন। প্রদ্যোৎ ব্যাগ গোছাচ্ছে। মশাই বললেন, জ্বরটা বাঁধ মেনেছে ডাক্তারবাবু, এবার কমবে। কমবে? হ্যাঁ, আমি নাড়ি দেখে এলাম। থার্মোমিটার দিয়েছেন? না, আরও 8 ঘন্টা পর দেখবেন। এখন থার্মোমিটারে ধরা যাবে না। তাই কমল। 5টার সময় জ্বর উঠল 3.6। রোগী চোখ মেললে, কথা কইলে। রোগীর চোখে পলক পড়ল, ভাষার মুখরতা ফুটল দৃষ্টিতে। জীবনমশাই তাকিয়ে রইলেন রক্তাভ স্ফীতির পরিধির দিকে। পুঞ্জীভূত মেঘের মতন ব্যাধির বিষ জর্জরতা জমে রয়েছে। জ্বরের বায়ুবেগ সাময়িকভাবে স্তিমিত হয়েছে। মৃত্যু এখনও ঘরের মধ্যেই দাঁড়িয়ে আছে, হয়তো ওই কোণে। শিশুটির দিকে তাকিয়ে দেখছিলেন, ভয় নাই। চৈতন্য ফিরেছে, কথা বলছে, হাসছে কখনো কখনো। চৈতন্য স্তিমিত হলে আচ্ছন্নের মতো পড়ে থাকবে।
বাঁচাও বলে চেঁচাবে না, কাঁদবে না, শেষ মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে, নিস্তরঙ্গ স্থির হয়ে যাবে প্রশান্তির মধ্যে। একটা ভারী গলার আহ্বানে মশাইয়ের চমক ভাঙল। মশাই আছেন নাকি? ভারী দরাজ গলা, কিন্তু ক্লান্ত। ও, রানা পাঠক। রানার টিবি হয়েছে বলেই মনে হচ্ছে। মনে হচ্ছে নয়, তাই বটে। সেদিন ফিরিয়ে দিয়েছেন, আজ এই রাত্রে। মশাই বেরিয়ে এলেন। রানাই বটে। কি বাবা রানা, এত রাত্রে? মশাই আর পারছি না, অনেক জায়গা ফিরে এলাম। আপনি বলেছিলেন পারুলেতে কবরেজদের কাছে যেতে, তাও গিয়েছিলাম, কিন্তু পোষালো না। কোথাও টাকা, কোথাও কিছু, মন লাগলো না। শেষে আপনার কাছেই ফিরে এলাম। আরোগ্য নিকেতনের ভিতরে আলো জ্বলছিল। শ্বেতাব বসেছিল আপন মনে, ছকে গুটি সাজিয়ে, একাই দুপক্ষের হয়ে চাল চালছিল। ঘরে ঢুকে রানা একখানা পুরনো চেয়ারে বসতে গিয়ে নেড়ে দেখে বললে, ভাঙবে না তো? যক্ষা রোগে ধরলেও আমি তো রানা পাঠক, ওজন 2.5 মণ। ওটা শাল বৃক্ষের সার বাবা রানা। কপালে হাত দিয়ে রানা বললে, আমি রানা পাঠক, আমিও নিজেকে দৈত্যী মনে করতাম গো। বুক ঠুকে চেঁচিয়ে বলেছি, 80 বছরেও পাকা তাল কাঠের মতো সোজা থাকবো, হাতির মতো গন্ডারের মতন হাঁটবো, সোজা চলে যাব 10-20 ক্রোশ। তা পাকা তালেও ঘুণ ধরে, পচ ধরে মশাই। আশ্বাস দিয়ে বললেন, চিকিৎসা করো বাবা, নিয়ম করো, ভালো হয়ে যাবে। ভয় কি? ভয়? হতাশার চেয়ে একটা বিশীর্ণ রেখা রানার মুখে লেগেই ছিল। সেই হাসির চেহারাটা পাল্টে গেল মুহূর্তে। এই হাসি সাধারণ লোকে হাসতে পারে না, এ রানারাই পারে। অনেককাল আগে এক ভালুকওয়ালা এসেছিল প্রকাণ্ড বড় ভালুক নিয়ে। সে নিজে ভালুকের সঙ্গে কুস্তি করত। রানা তখন বছর 20 জোয়ান। সে বলেছিল, আমি লড়বো তোমারা ভালকাকে সাথ, মারেগা, কামড়াएगा, अचराए, रक्तारक्ति करेगा तो तुम्हारा कुछ दाय नहीं। এবং মালসাট মেরে এই হাসি হেসে বলেছিল, आओ रे बेटा बनका भल्लक, आओ, चले आओ जंगी जवान। এবং দোস্তি ও নখী বিপুলকায় জানোয়ারটাকে পরাভূত করেছিল সে। নিজেও জখম হয়েছিল, কিন্তু তাতে তার এই হাসি মিলিয়ে যায়নি। রানা আবার হেসে বলল, ভয় না না মশাই, ভয় নয়। এই সময় বাইরে বাইসাইকেলের ঘণ্টা বেজে উঠল। মশাই চকিত হলেন। কে? আবার প্রদ্যোৎ ডাক্তার এলো নাকি? কেন, এখন তো আসবার কথা নয়। রানা বলল, ভয় নয় মশাই, ছেলেগুলো ছোট, অসময়ে যাব। বহু রঙের বহু রসের সংসারে এলাম, রঙ্গরস ভোগ করতে পেলাম না। আর যাব একটা পাপ করে তারই ফলের পাপীর মতো যাব, এই আর কি। এক্ষুনি পথে মোতে কামারের দরজায় মোটের মা বুড়িকে তাই বললাম। মশাই ঈষৎ চকিত হয়ে উঠলেন। মতির মা ফিরে এলো? পথের দিকে নিবদ্ধ তার উৎকণ্ঠিত দৃষ্টি রানার মুখের ওপর ফিরল। একটা যেন ঝাঁকি খেলেন তিনি। বিনয় ঘরে ঢুকল, বললে, হ্যাঁ এলো, এই তো দেখে এলাম। রানা বললে, একটা পা সাদা মতো কি দিয়ে ব্যান্ডেজের কাপড় লেপন দিয়ে বেঁধে রেখেছে। গরুর গাড়ি থেকে মতি আর মতির বেটা ধরাধরি করে নামাচ্ছে। আমি মশাই দেখে তো থমকে দাঁড়ালাম। বললাম, তা তুই একটা রঙ্গ দেখালি মতির মা? তা ভালো। বুড়ি বললে, তার অঙ্গ বটে ঠাকুর, এ কি কাণ্ড কারখানা, কি ঘর দুয়ার, কি আলো, কি ব্যবস্থা, আর কি চিকিৎসে।
কাটলে কুটলে তো জানতে নাড়লাম, তা পরের দিনে কত কষ্ট বটে, শুয়ে শুয়ে এই মলমূত্র ত্যাগ। তবে যত্ন বটে। ফুটফুটে টুকটুকে ভদ্র ঘরের মেয়ে, ধবধবে পোশাক পরে, মাথায় টুপি দিয়ে, ওষুধ খাইয়ে দেওয়া, পথ্য দেওয়া, মুখ মুছিয়ে নেওয়া, বাবা বলবো কি, ময়লা মাটির পাত্র সরানো সবই তো করছে। আর ডাক্তার কি সব, মশায় তো আমার নিদেন হেঁকে দিয়েছিল। তা দেখো বাবা, ফিরে এসেছি। বলেছে মাস তিনেক পরে এইসব খুলে দেবে, তারপরে 1 মাস মালিশ, তারপরে পা ফিরে পাবো। তা আমি বললাম, আর কি পেলি মতির মা, অমর বর পেলি না? তাতে মতে কামার রেগে উঠল, বললে, যাও ঠাকুর যাও, নিজে তো বাঁচবার জন্য পথে পথে এর কাছে ওর কাছে ঘুরছো, এ দেবতা ও দেবতার পায়ে মাথা খুঁড়ছো। আমি বললাম, মতি, তোর মায়ের বয়স হলে কি রানা বাঁচতে চাইতো রে? আমার ছেলে দুটো নেহাত নাবালক, একটা কন্যে আছে, আর আমার দাদা রাঘব বোয়াল। আমি না থাকলে সব গিলে খেয়ে নেবে, বুঝলি? নইলে এই রানার মরতে ভয় নাই। কতবার মরণের সঙ্গে লড়েছি, বন্যেতে ভেসে যাওয়া লোক মরণের মুখ থেকে এনেছি, জিতেছি। একবার না হয় হারবো, তাতে আর কি। জীবনমশাই স্তব্ধ হয়ে বসে রইলেন। কথাগুলো শুনছেন বলে মনেও হলো না। মাটির মূর্তির মতন নিথর নিষ্পন্দ হয়ে গেছেন তিনি। তার মনে পড়ে গেল প্রদ্যোৎ ডাক্তারের আজকের চেহারা, ধীর নির্ভীক চিন্তাকুল দৃষ্টি, তাতে ইঞ্জেকশনের সিরিঞ্জে স্পিরিট ভরে ধুচ্ছেন। মধ্যে মধ্যে রোগীর দিকে তাকিয়ে আবার দেখছেন, চিবুক ঠোঁটের রেখায় দৃঢ় আত্মপ্রত্যয় ফুটে রয়েছে। দাঁড়ান, 3 মাস কেটেছে, এখনো 3 মাস বাকি। 6 মাসের মেয়াদ তো মশাই দিয়েছিলেন। না 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 না, মতির মা বাঁচবে। ঘাড় নেড়ে মশাই বললেন, তা বাঁচুক, রাবণের মা নিকষা হয়ে বেঁচে থাকুক। নারায়ণ নারায়ণ বলে উঠলেন মশাই, যেন সমস্ত পরিবেশটা অসুচি অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। থাক ও কথা। রানা বলল, থাকুক, কিন্তু আপনি আমার চিকিৎসা করুন। বাঁচি বাঁচি, না বাঁচি না বাঁচি, মরণে আমার আর ভয় নাই। নিন্দেও আমি করব না। বিনয় আমাকে দয়া করেছে, বলেছে ওষুধ যা লাগেও দেবে, আপনি চিকিৎসা করুন। আমি শুনলাম বিনয় আজই বললে হাটকুড়ো কাহারের ছেলে, পরাণের মুখ দিয়ে ঝলক ঝলক রক্ত উঠত, আপনি তাকে সারিয়েছিলেন। মনে পড়ে গেল, হ্যাঁ, তিনি সারিয়েছিলেন, কিন্তু সে এই কালরোগ নয়। বিনয় বললে, আপনি দেখুন না মশাই, ব্রাহ্মণকে বাঁচান। ওষুধই যখন তুই দিবি, তখন প্রদ্যোৎ ডাক্তারকে দেখানোই ভালো। ভালো চিকিৎসক, ধীর চিকিৎসক। আমি আজ দেখলাম তো। বিনয় বলল, না না, আপনি দেখুন না, আপনি বাঁচান রানা ঠাকুরকে। রামহরিকে বাঁচিয়েছেন, আর একটা চিকিৎসা দেখিয়ে দেন। আর শুধু তাই নয় মশাই, সকালবেলা আপনি শোনেননি আমার কথা? বলেছিলেন কাল, তা রাবণ ঠাকুর আমাকে আজই আবার নিয়ে এলো আপনার কাছে। আপনাকে আমার ডাক্তারখানায় একবেলা করে বসতে হবে। ডাক্তারেরা নতুন ডাক্তারখানা করে আমাকে তো মারবার চেষ্টা করছে। আপনি আমাকে বাঁচান। মশাই অবাক হয়ে তাকিয়ে রইলেন বিনয়ের মুখের দিকে। মশাই, কাল কাল বলবো, আজ নয়। রানা, তোমাকেও কাল বলবো। ওহি সরকারের নাতি আজ সব ভাবনা জুড়ে রয়েছে। কাল এসো। দেখছে তো প্রদ্যোৎ ডাক্তার, 12 লাখ পেনিসিলিন দিয়েছে আজ। বাঁচবই বলে খুব হাঁক মেরেছে বুঝি। বিনয়, কাল। আজ আর কথা বলিস নে বাবা। মশাই উঠে পড়লেন। এরা কি সবাই ভাবে মশাই মৃত্যু ঘোষণা ছাড়া আর কিছু করে না? ওতেই তার আনন্দ। শেতাব আপন মনে একলাই দাবা খেলে যাচ্ছিল। সেও সব গুটিয়ে নিয়ে উঠল। আমিও চললাম রে। যা, মন আজ আমার ওইখানেই পড়ে আছে।
খেলায় বসবে না। লড়াই চলছে, বুঝছিস না? সত্যিই লড়াই, মৃত্যুর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই। তিনিও জীবনে বহুবার করেছেন। হারলে অগৌরব নেই, কিন্তু বেদনা আছে, বিশেষ করে অতসীর ছেলেটির মতো ক্ষেত্রে। টং শব্দে ক্লক ঘড়িতে 1টা বাজল। প্রদ্যোৎ ডাক্তার সিরিঞ্জ পূর্ণ করে ঠিক করেই রেখেছে। সে উঠে দাঁড়ালো। ঠিক 12:30টায় সে এসেছে। ইঞ্জেকশন শেষ করে সিরিঞ্জ ধুয়ে মুখ তুলে চাইলে মশাই নাড়ি ধরে বসেছেন, তখন চোখ বুজে বসে রয়েছেন। প্রদ্যোৎ বললে, আমার যা করবার করে গেলাম, সকালে ঠিক সময় আসবো আমি। রোগীকে কিন্তু ঘুমোতে দিন, নাড়াচাড়া করবেন না। চলে গেল সে। মশাই আরও কিছুক্ষণ পর চোখ মেলে চাইলেন দরজার দিকে। সরে যাচ্ছে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। বললেন, ভালো আছে। কীর্তিমান যোদ্ধা প্রদ্যোৎ ডাক্তার। এই যুগের আবিষ্কার বিচিত্র বিস্ময়কর। আর না, তার কাল গত হয়েছে। আর না, কালকের সংকল্পটা মনে মনে দৃঢ় করলেন তিনি। আর না বলে আরও একবার তিনি এই চিকিৎসা ছেড়ে দিয়েছিলেন বনবিহারীর মৃত্যুর পর। তখন ভেবেছিলেন, আর কেন, পূর্ণাহুতি তো হয়েই গেল। কেউ ডাকতে এলেই বলতেন, ভেবে নিও মশায় মরে গেছে। শোক দুঃখ কতটা তা ঠিক তিনি আজও বলতে পারেন না। তিনি চিকিৎসক, মহাশয় বংশের শিক্ষা ভাবনা তার মধ্যে। মৃত্যু অনিবার্য এ কথাও তিনি জানেন, এবং শোকও চিরস্থায়ী নয় এও জানেন। জীবনের চারিদিকে 6টা রসের ছড়াছড়ি। আকাশে বাতাসে ধরিত্রীর অঙ্গে 6 ঋতুর খেলা। পৃথিবীর মাটির কণায় কণায় যেমন উত্তাপ এবং জলের তৃষ্ণা, জীবের জীবনেও তেমনি দেহের কোষে কোষে রং ও রসের কামনা। ও না হলেও সে বাঁচে না। মানুষের মনে মনেই আনন্দের ক্ষুধা। শোক থাকবে কেন, থাকবে কোথায়? শোকের জন্য নয়, আক্ষেপে ক্ষোভেও নয়, অন্য কারণেই ছেড়েছিলেন। প্রথম কারণ, জীবনের সব কল্পনা ভেঙে চুরমার হয়ে গেল। বনবিহারীর মৃত্যুর পরই বনবিহারীর স্ত্রী একমাত্র শিশুপুত্রটিকে নিয়ে চলে গেল পিত্রালয়ে। গেল প্রথমটায় কিছুদিন পর ফিরবে বলে। বনুর স্ত্রী মা বাপের একমাত্র সন্তান, বিষয়ের উত্তরাধিকারিণী। মা বাপ নিয়ে গেলেন সমাদরের সুখে বৈধব্যের দুঃখ প্রশমিত করে দেবেন বলে। কিন্তু সেখানে গিয়ে কিছুদিন পরই লিখে পাঠালেন, মনু এবং খোকা এখানেই থাক, আমাদের তো আর কেউ নাই, ওই একমাত্র সম্বল। আপনাদের মেয়েরা আছে, দৌহিত্রেরা আছে, আমাদের আর কে আছে? অবশ্য ক্রিয়াকর্মে যাইবে। আপনাদের দেখিতে ইচ্ছা হইলে যখন খুশি আসিয়া দেখিয়া যাইবেন। ইহা ছাড়াও মনুর ওখানে যাইতে দারুণ আশঙ্কা। তাহার ভয়, ওখানে থাকিলে খোকনও বাঁচিবে না। কিছু মনে করিবেন না, সে বলে সেখানে রোগ হইলে আরোগ্যের কথা ভুলিয়া মৃত্যু দিন গণনা করা হয়। সেখানে আয়ু থাকিতেও মানুষ মরিয়া যায়। এছাড়া আতর বউ সম্পর্কে অভিযোগ ছিল। তার কঠোর তিরস্কার কাহারও পক্ষে সহ্য করা সম্ভবপর নয়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আর অর্থ প্রতিষ্ঠা অর্জন কেন, কিসের জন্য? দ্বিতীয় কারণ, মনকে সঁপে দিতে চেয়েছিলেন কুলধর্ম এবং পিতৃনির্দেশ অনুযায়ী পরমানন্দ মাধবের পায়ে, কিন্তু সেও পারেননি। তার পরিবর্তে ভাবতেন নিজের জীবনের কথা আর ভাবতেন মৃত্যুর কথা। পরলোক তত্ত্ব, চিকিৎসা তত্ত্ব, সব তত্ত্ব দিয়ে এই অনাবিষ্কৃত মহাতত্ত্বকে বুঝবার তিনি চেষ্টা করতেন। কত রকম মনে হয়েছে। আরোগ্য নিকেতনের পাশের ঘরখানায় চুপ করে বসে থাকতেন। বাড়ির ভিতরে ইনিয়ে বিনিয়ে কাঁদত আদর বউ। গভীর রাত্রে উঠে গিয়ে বনুর ঘরে বারান্দায় ঘুরে বেড়াত, কখনো চুপ করে দাঁড়িয়ে থাকত। প্রত্যাশা করত এত অতৃপ্তি, এত বাঁচবার কামনা নিয়ে যে বনু মরেছে, মরবার সময় বাঁচাও বাঁচাও বলে কেঁদেছে, সে কি গভীর রাত্রের নির্জনতার অবসরে ছায়া শরীর নিয়ে সব কিছুকে ছোঁবার জন্য, পাবার জন্য আসবে না? তিনি নিজেও মধ্যে মধ্যে উত্তপ্ত মস্তিষ্কে ভাবতেন, যদি দেখা দেয় বনু, তবে প্রশ্ন করবেন, মৃত্যু কি?
মৃত্যু কেমন, কী রূপ, কেমন স্পর্শ, কেমন স্বাদ। বনু কাঁদল। ভুবন রায় ধীরভাবে হিসেব নিকেশ চোকালেন। গণেশ বায়েন পরমানন্দে জীবন মহোৎসব করলে। এই বিচিত্র রূপিণী বহুরূপার আসল পরিচয়টা কী? দীর্ঘ 5 বছর তার জীবনে আর কেউ ছিল না, কিচ্ছু ছিল না। নিজের নারী পরীক্ষা করতেন, কিন্তু কোনো কুল কিনারা পাননি। মধ্যে মধ্যে গ্রামের কারুর জীবন মৃত্যুর যুদ্ধে আত্মীয়রা এসে ডাকত, একবার চলুন, একবার। গিয়েছেন। চিন্তার মধ্যে যাকে ধরতে পারেননি, ছুঁতে পারেননি, যার ধ্বনি শোনেননি, নাড়ি ধরে তার স্পষ্ট অস্তিত্ব অনুভব করেছেন। তখন মনে হতো তাকে জানতে হলে তার এই পথ। তারপর একদিন গেলেন তীর্থ ভ্রমণে। মৃত্যুর কোনো সন্ধান না পেয়ে আবার খুঁজতে গেলেন পরমানন্দ মাধবকে। গয়ায় বনুকে নিজের হাতে পিণ্ড দিয়ে সরাসরি গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে বনুর আত্মার জন্য শান্তি প্রার্থনা করে মন্দির প্রাঙ্গণে একখানি মার্বেল পাথর বসিয়ে দিলেন। অন্য একখানা মার্বেল পাথর দেখে কথাটা মনে হয়েছিল, অনেক পাথরের মধ্যে চোখে পড়ল। প্রথমটা তিনি চমকে উঠেছিলেন। কাঁদে নিবাসী ভূপেন্দ্র সিংহের আত্মার শান্তির জন্য হে গোবিন্দ দয়া করো, চরণে স্থান দাও, মঞ্জরি দাসী। তীর্থ থেকে ফিরে নবগ্রাম স্টেশনে নামলেন। দেখা হলো কিশোরের সঙ্গে। কিশোর তখন প্রদীপ্ত ললার যুবা। 5 বছরেই কিশোরকে দেখেননি মশাই। তিনি নিজেকে আবদ্ধ রেখেছিলেন ঘরে, কিশোরকে আবদ্ধ রেখেছিল গভর্নমেন্ট, রাজা। কিশোর সবিস্ময় বলেছিল মশাই, তিনিও সবিস্ময় বলেছিলেন কিশোর, এই নামছেন আপনি? হ্যাঁ, তুমি ছাড়া পেলে কবে? ওহ, কত বড় হয়ে গিয়েছো তুমি। তা হয়েছি, আর ক্ষীর চাঁছি ছানা চুরি করে খাই না। সে বুঝতে পারছি, অবসর আর কোথায়, রুচি বা থাকবে কি করে। এখন প্রভু কংসারীর সঙ্গে ধনুর্যজ্ঞের নিমন্ত্রণ রাখবার পথে সঙ্গীর সাজে সেজেছ যে। কিশোর একটু লজ্জিত হয়েছিল এমন মহৎ পরিচয়ের ব্যাখ্যায়। পরক্ষণে সে লজ্জাকে সরিয়ে ফেলে সহজভাবে বলেছিল, আপনাকে যে কত মনে মনে ডাকছি এই কদিনে, কি বলবো। আপনি এসেছেন, বাঁচলাম। কেন কিশোর, কিসে তোমাকে এমন মরণের ভয়ে অভিভূত করেছিল? মরণের ভয় তো তোমার থাকবার কথা নয়। কলেরা আরম্ভ হয়েছে মশাই। নিজের মৃত্যুকে ভয়ের কথা তো নয়, মানুষের মৃত্যু দেখে, মানুষের ভয় দেখে ভয় পাচ্ছি। জানেন তো, ডাক্তারেরা কলেরা কেসে যেতে চান না, গেলে ফি ডবল। চারুবাবুর ফি 6 টাকা 8 টাকা, চক্রধারীর কি 4 টাকা। আমি হোমিওপ্যাথিকে একটু আধটু দিই, কিন্তু ভালো তো জানি না। আপনি এলেন, এবার বাঁচলাম। আমাদের ছেলেবেলায় যখন কলেরা হয়েছিল তখন তো আপনিই গরিব দুঃখীদের দেখেছিলেন। আজও যে আপনি না হলে উপায় নেই মশাই। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেননি। আকাশের দিকে তাকিয়ে চুপ করেছিলেন কিছুক্ষণ। সেই পুরনো কালের 1905 সালের মহামারীর কথা তার মনে পড়েছিল। সেই অন্ধ বধির পিঙ্গলকেশিনী দুহাত বাড়িয়ে এগিয়ে আসছে। মহাকালের ডমরুতে বেজেছে তাণ্ডব বাদ্য, তারই তালে তালে উন্মত্ত নৃত্যে আত্মহারা হয়ে ছুটে চলেছে সব মৃত্যু ভয়ে ভীত মানুষ। আগুন লাগা বনের পশু পাখির মতো আর্ত কলরব করে ছুটে পালাচ্ছে। পিছনের লেলিহান শিখা বাতাসের ঝাপটায় মুহূর্তে নুয়ে দীর্ঘায়িত হয়ে তাকে গ্রাস করছে। আকাশে পাখি উড়ে পালাচ্ছে, আগুনের শিখা লকলক জিহবা প্রসারিত করে তাকে আকর্ষণ করছে। পাখির পাখা পঙ্গু হয়ে যাচ্ছে, অসহায়ের মতো পড়ছে আগুনের মধ্যে। মহামারীর স্মৃতি তার ঠিক তেমনই। কিশোর বলেছিল, মশাই, কিশোর, আপনি চলুন আপনি। আমি পারবো? আমার কি আর সেই শক্তি উৎসাহ আছে কিশোর? এই কথা আপনি বলছেন? মশাই বংশের মশাই আপনি। কিশোরের কথায় মনে পড়েছিল তার বাবার কথা, গুরু রংলালের কথা। পর মুহূর্তেই তিনি বলেছিলেন, বেশ, যাব। তুমি ডাক দিলে নিলাম সেই ডাক। সেইবার কলেরার সময় ইন্ট্রাভেনাস স্ট্যালাইন ইঞ্জেকশন দেখেছিলেন।
কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে মেডিকেল ভলেন্টিয়ার্স এসে উপস্থিত হয়েছিল একদল সোনার চাঁদ ছেলে। ডিস্ট্রিক্ট বোর্ড থেকে এলো লোকজন, স্যানিটারি ইন্সপেক্টর, আর একদল এলো, কি নাম যেন তাদের, কোদালি ব্রিগেড। কোদাল ঘাড়ে করে এলো শিক্ষিত যুবকেরা। শুকনো পুকুরের তলায় কুয়ো কেটে তার জল বের করল। তাই তো, কথাটা তো কারোর মনে হয়নি। স্যানিটারি ইন্সপেক্টরেরা পুকুরে পুকুরে ব্লিচিং পাউডার গুলে দিয়ে জলকে শোধন করলে, অ্যান্টি কলেরা ভ্যাকসিন ইঞ্জেকশন দিলে কলেরার টিকে। সব থেকে বিস্মিত হয়েছিলেন স্যালাইন ইঞ্জেকশন দেখে। অবিনাশ বাউরির বউ সত্যকারের সুন্দরী স্বাস্থ্যবতী মেয়ে। সকালে এসে সে ভদ্রপাড়ার বাসন মেজে ঘরদোর পরিষ্কার করে ঝিয়ের কাজ করে গেল তার চোখের সামনে। আর দুপুরেই শুনলেন তার কলেরা হয়েছে। বিকেলে গিয়ে দেখলেন সেই স্বাস্থ্যবতী সুন্দরী মেয়েটার সর্বাঙ্গে কে যেন কালি মাখিয়ে দিয়েছে। একগাছা ঝাঁটার মতন কঙ্কালসার দেহের সকল রস কে যেন নিংড়ে বের করে দিয়েছে। দেখে তিনি শিউরে উঠলেন। মৃত্যুর ছায়া সর্বাঙ্গে পড়েছে। নাড়ি নাই, হাতের তালু, পায়ের তলা বিবর্ণ পাণ্ডুর, হাত পা কনুই পর্যন্ত হিমশীতল। তরুণ দুটি ডাক্তার তখন তাদের দলে এসে যোগ দিয়েছে। চোখে তাদের স্বপ্ন, বুকে তাদের অসম্ভব প্রত্যাশা। ওই কিশোরের জাতেরই ছেলে। তারা বললে, স্যালাইন দেবো একে। বের করলে স্যালাইনের বাক্স। এই রোগী বাঁচে না এ কথা মশাই জানতেন, কিন্তু বাধা দেননি। দাঁড়িয়ে দেখলেন, লক্ষ্য করে গেলেন। নিপুণ ক্ষিপ্র হাতে সাবধানতার সঙ্গে ওরা কাজ করে গেল। শিরা কাটলে, এক মুখ বন্ধ করলে, অন্য মুখে স্যালাইনের নলের মুখটা ঢুকিয়ে দিলে। একজন কাচের নলটুকুর দিকে চেয়ে রইল। বুদবুদের মধ্যে দিয়ে বায়ু যায় না, সতর্ক দৃষ্টিতে লক্ষ্য করছে। বুদবুদে বায়ু গেলেই সঙ্গে সঙ্গে মৃত্যু। চারিদিকে দূরে দাঁড়িয়ে বিস্ময়াভূত জনতা। জীবনমশাইয়ের দৃষ্টিতে কৌতূহল, আনন্দ। অদ্ভুত, অদ্ভুত। মেয়েটার দেহ থেকে মৃত্যু ছায়া অপসারিত হয়ে যাচ্ছে। কালি মুছে গিয়ে তার গৌরবর্ণ ফুটে উঠছে। রস শুষে নেওয়া শুষ্ক দেহ রস সঞ্চারে আবার নিটোল, পরিপুষ্ট, কোমল হয়ে উঠছে। জীবনের লাবণ্য ফিরে আসছে। অদ্ভুত, এ অদ্ভুত। যুগান্তর, সত্যই এ যুগান্তর। মৃত্যু ফিরে গেল। সে বড় কঠিন, যায় না। বৃদ্ধ জীবনমশাই হাসলেন আজ। মনে পড়ছে যে। ইঞ্জেকশন শেষ হলো। মেয়েটি হাসি মুখে সলজ্জভাবে মাথার ঘোমটা টেনে দিয়ে নিজেই পাশ ফিরে শুলে। ডাক্তারেরা যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে ব্লিচিং পাউডার মেশানো জলে হাত ধুয়ে, এই সময় হঠাৎ জল ভরা পাত্র ভেঙে যেমন জল ছড়িয়ে পড়ে, ঠিক তেমনভাবেই মুহূর্তের মধ্যেই এক রাশি জল ছড়িয়ে পড়ল, মলের আকারে নির্গত হয়ে গেল। এবং মুহূর্তেই মেয়েটা আবার হয়ে গেল সেই মৃত্যু ছায়াচ্ছন্না, কালী বর্ণ, কঙ্কালের মতন শুষ্ক। অবিনাশ বাউরির স্ত্রী মারাই গেল। কিন্তু জীবনমশাই সেদিন মনে মনে মৃত্যুর সঙ্গে মানুষের সাধনাকেও প্রণাম জানিয়েছিলেন। মৃত্যুকে জয় করা যাবে না, কিন্তু মানুষ অকাল মৃত্যুকে জয় করবে, নিশ্চয়ই করবে। ধন্য আবিষ্কার। ইউরোপের মহাপণ্ডিতদের প্রণাম করেছিলেন। হ্যাঁ, আজ বেদজ্ঞ তোমরাই, এই কথাই বলেছিলেন। আজ পেনিসিলিনের ক্রিয়া দেখে এবং প্রদ্যোতের উদ্যম উৎসাহ দেখে ঠিক সেই কথাই বলছেন। তোমরা ধন্য। সেদিন তার জীবনের দ্বিতীয় পর্যায়ে চিকিৎসা আরম্ভ হয়েছিল। মনে পড়ছে, সংকল্প ছিল কলেরার আক্রমণ ক্ষান্ত হলেই আবার তিনি ঘরে ঢুকবেন, কিন্তু তা পারেননি। বিচিত্রভাবেই শুরু হয়ে গেল। ডাক্তারদের সঙ্গে কলেরা সংক্রামিত পাড়া ঘুরে রোগী দেখে ফিরে এসে কিশোরদের বাড়িতে বসতেন, হাত পা ধুতেন, ব্লিচিং পাউডারে মারিয়ে জুতোর তলা বিশুদ্ধ করে নিতেন। ততক্ষণে 2-4 জন এসে জুটে যেত। জ্বরে, আমাশয়ে, পুরনো অজীর্ণ ব্যাধিতে ভুগছে এমনি রোগী সব। একবার হাতটা দেখুন। জীবনমশাই প্রথম প্রথম বলতেন, এই তো, এদের দেখাও। না না, আপনি দেখুন। ডাক্তার দুটি বড় ভালো ছেলে ছিল। তারা বলতো, দেখুন ডাক্তারবাবু, আপনাকেই দেখাতে চায় ওরা। মশাই তখন দেখতেন আর বলতেন শুধু, এই 9 দিন না হয় 11 দিনে জ্বর ছাড়বে, কিন্তু ওষুধ দিতেন না। তারপর একদিন ঈশানপুরে পরাণ কাহার তাকে টেনে নামালে। সংসারে কত বিচিত্র ঘটনাই তো ঘটে।
সে এক দুরন্ত কালবৈশাখী ঝড়ের অপরাহ্ন। ঈশানপুরে কলেরার আক্রমণের খবর পেয়ে কিশোর এবং তরুণ ডাক্তার স্বেচ্ছাসেবকদের সঙ্গে গিয়েছিলেন ঈশানপুরে। গ্রামে ঢোকবার মুখে হঠাৎ ঝড়, বজ্রাঘাত, বর্ষণ আর সব শেষে শিলাবৃষ্টি। আশ্রয় নিয়েছিলেন গ্রামের প্রান্তের প্রথম ঘরখানিতে। একখানা মাত্র ঘর, কোলে একটা পিঁড়ে, মানে ঢাকা রোয়াক, মেটে রোয়াক, পাশে আর একখানা ছিঁটে বেড়ার হাত তিনেক মাত্র উঁচু ঘর। রোয়াকেও স্থান ছিল না, সেইখানটা ঘিরে তখন আঁতুর ঘর হয়েছে। ঘরের ভিতর থেকে ক্ষীণ কণ্ঠে কেউ বলেছিল, কোথায় দাঁড়াবা বাবা, বাইরের পিঁড়েতে ঘিরে আমার পরিবারের সন্তান হয়েছে, আর ভিতরে আমি রোগা মানুষ শুয়ে আছি। 3টে শুঁয়োর আছে, 5-6টা হাঁস আছে, আপনারা বরং এক পাশে কোনো রকমে দাঁড়াও। তাই দাঁড়িয়েছিলেন। মসিবর্ণ মেঘ থেকে শিল ঝরছিল অজস্র ধরে। বিচিত্র সেই দৃশ্য। লাখে লাখে শূন্য মণ্ডলটা পরিব্যাপ্ত করে ঝড়ঝড় ধারে ঝরছিল। সবুজ পৃথিবী সাদা হয়ে যাচ্ছিল। অনেক কাল এমন শিলাবৃষ্টি হয়নি। মশাইরা ভাবছিলেন, মাঠে আজ কতজন, কত জীবজন্তু যে জখম হবে, মরবে। আবার পৃথিবী বাঁচল, শান্ত হলো, শীতল হলো। কিশোর কর্মী হলেও কবি মানুষ, ছেলেবেলা থেকেই পদ্য লেখে। কিশোর মুখে মুখেই পদ্য তৈরি করেছিল, তার একটা চরণ আজও মনে আছে। খ্যাপার মাথায় খেয়াল চেপেছে, নাচন দিয়েছে জুড়ে। এরই মধ্যে ঘরের দরজার ফাঁক থেকে ক্ষীণ ক্লান্ত কণ্ঠে কে অসীম বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করেছিল, মশাই বাবা আপনি? দরজাটা খুলে গিয়েছিল। বসে বসেই নিজেকে ছেঁচড়ে টেনে কোনো রকমে বেরিয়ে এসেছিল এক কঙ্কালসার মানুষ। যুবা না প্রৌঢ় না বৃদ্ধ তা বুঝতে পারা যায়নি। শুধু চুল কালো দেখে সন্দেহ হয়েছিল রোগেই জীর্ণ, বৃদ্ধ নয়। কে রে? লোকটা হাউ হাউ করে কেঁদে উঠে বলেছিল, আমার যে নড়বার ক্ষমতা নাই মশাই, আমাকে চিনতে পারছেন না বাবা? মশাই বলেছিল, কে? ঠিক চিনতে পারছি না তো বাবা, কি হয়েছে তোমার? আমি হাটকুড়ো কাহারের বেটা পরাণ। আপনাকার গেরাম আপনার পেজা হাটকুড়ো। হাটকুড়োর ছেলে পরাণ? তারই গ্রামের, তারই পুকুর পাড়ের প্রজাই বটে হাটকুড়ো। পরাণ, সুরভীর পরাণ। বছর কয়েক আগে প্রেমে পড়ে পরাণ বাপ মা জাতি জ্ঞাতি সব ছেড়ে প্রেমাস্পদা একটি ভিন্ন জাতীয় মেয়েকে নিয়ে গ্রাম ত্যাগ করেছিল। সেই পরাণের এই কঙ্কালসার মূর্তি দেখে মশাই শিউরে উঠেছিলেন। বলেছিলেন, তোর এমন চেহারা হলো কি করে? কি অসুখ রে? রক্ত উঠছে মুখ দিয়ে বাবা, বমি হয়। রক্ত উঠছে? টিবি? নতুন ডাক্তারেরা শিউরে উঠেছিলেন। আগে লবগেরামের ডাক্তারখানার ডাক্তার বলছে রাজব্যাধি যক্ষা, জবাব দিয়েছে। বলেই সে আবার ফুঁপিয়ে কেঁদে উঠে মশাইয়ের মুখের দিকে তাকিয়ে বলেছিল, তবে এইবার আমি বাঁচব। ভগবান আপনাকে ডেকে এনেছেন ঘরে, আমার কপাল। আপনি একবার দেখো বাবা, আমাকে বাঁচান। ফুরির আর কেউ নাই বাবা। ফুরি পরাণের প্রণয়াস্পদা, তার প্রিয়তমা, যার জন্য সে সব ছেড়েছে। তাকে ও ছেড়ে গেলে তার আর কেউ থাকবে না বলেই পরাণের ধারণা। কিন্তু ফুরি আবার বিয়ে করবে। ফুরিও তার গ্রামের মেয়ে, তার কথাও তিনি জানেন। ফুরি লাশময়ী শৈরিনী, তার জন্য বহুজনেই মোহগ্রস্ত হয়েছিল, কিন্তু পরাণের মতন তাকে গলায় বেঁধে ঝাঁপকেও দেয়নি। সকরুণ হাসি হেসেছিল তার ঠোঁটের রেখায়, কিন্তু সেই হাসি স্তব্ধ হয়ে মিলিয়ে গেল মুহূর্তেই। ফুরিও এসে দাঁড়িয়েছিল তার আতুর ঘরের দরজায়। মশাই বাবা, আমার কেউ নাই বাবা। তাকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। এই কি সেই ফুরি? সেই শৈরিনীর কোনো চিহ্ন অবশেষ নাই মেয়েটার মধ্যে। সদ্য সন্তান প্রসবের পর সে ঈষৎ শীর্ণ পাণ্ডুর, কিন্তু রূপের অভাব হয়নি। লাবণ্য রয়েছে, স্বাস্থ্য রয়েছে, চিক্কণতাও রয়েছে। চোখের দৃষ্টিতে গঠনে ফুরির এক মাধুর্য ছিল, সেই মাধুর্যও রয়েছে। নাই শুধু লাস্য চাপল্য, যার ফলে ওকে আর চেনাই যায় না ফুরি বলে। ঠোঁটের পাশে গালে ওটা কি? তিল? মশাই তো ওটা কখনো দেখেননি।
তিনি অবশ্য ফুরিকে পথে চলে যেতেই দেখেছেন, দূর থেকে দেখেছেন। তার মতো মানুষের সামনে ফুরির মতন মেয়েরা বড় একটা আসতো না। তাকে দেখলে সম্ভ্রমে পাশে সরে দাঁড়াতো। তিলটা ঠিক বনবিহারী স্ত্রী, তার বৌমার ঠোঁটের পাশের তিলের মতন অবিকল। ওহ, বনবিহারী স্ত্রীর তার পুত্রবধূর ধনী বাপ আছে, মা আছে। এই মেয়েটার সত্যি আর কেউ নেই। বাপ মা মরেছে এবং ওর মনের ভিতর যে শৈলিনী লীলা ভরে এক প্রিয়তমকে ছেড়ে তাকে ভুলে গিয়ে আর একজনকে প্রিয়তম বলে গ্রহণ করতে পারত, সেই শৈলিনীও মরে গেছে। পরাণ মরে গেলে ওর আর কেউ থাকবে না, এই বিষয়ে আর সন্দেহ রইল না। এরপর তিনি দাওয়ায় উঠে পরাণের হাত ধরে নাড়ি পরীক্ষা করতে বসেছিলেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।